4 জুলাই 2026 ইস্তানবুল, বাহাদুদ্দিন প্রাসাদ। একসময় এই প্রাসাদে ছিল অটোমান সুলতানের আসন। আজ এখানে বসে আছেন দুই মুসলিম দেশের নেতা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আলোচনা হলো প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে, বাণিজ্য নিয়ে, আঞ্চলিক শান্তি নিয়ে। কিন্তু সবচেয়ে বড় আলোচনা হলো সেই বিষয়টা নিয়ে যা বিশ্বকে চমকে দিয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগে পাকিস্তান ইরান আমেরিকা যুদ্ধ থামিয়েছে। ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং 18 জুন 2026 স্বাক্ষরিত। পৃথিবী স্থবির নিঃশ্বাস ফেলেছে। এরদোগান ইস্তানবুলে বললেন, ইসলামাবাদ MOU এর মাধ্যমে যে শান্তি অর্জিত হয়েছে সেজন্য গোটা বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। একটা দেশ যে বিশ্বের দুই পরাশক্তির যুদ্ধ থামাতে পারে সে দেশ আর দুর্বল নয়। আর সেই দেশের সাথে তুরস্কের জোট। এটা কি মুসলিম বিশ্বের নতুন পরাশক্তির কেন্দ্র সূচনা? আজকের ভিডিওতে আমরা জানবো ইস্তানবুলের এই বৈঠকে আসলে কি কি সিদ্ধান্ত হলো, পাকিস্তান কিভাবে ইরান আমেরিকা যুদ্ধবিরতিতে ভূমিকা রাখলো, R4 জোট কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ, তুরস্ক পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা কত দূরে গিয়েছে, এই জোট কি সত্যি বিশ্বের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারবে, আর বাংলাদেশের জন্য এই নতুন বাস্তবতা কি মনে রাখে। আগে বুঝতে হবে পাকিস্তান তুরস্কের এই সম্পর্ক কোনো নতুন ঘটনা নয়, এর শিকড় গভীরে। তুরস্ক ও পাকিস্তান দুটো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, দুটোরই পারমাণবিক সক্ষমতা রয়েছে, দুটোই ন্যাটো বা OIC-তে প্রভাবশালী। দুই দেশের সম্পর্ককে বলা হয় এক হৃদয় এক আত্মা। শেহবাজ শরীফ নিজেই ইস্তানবুলে বলেছেন, তুরস্কের সাফল্য পাকিস্তানের সাফল্য, পাকিস্তানের অগ্রগতি তুরস্কের অগ্রগতি। এই বৈঠকের কেন্দ্রে ছিল একটা বিষয় যা কয়েক সপ্তাহ ধরে বিশ্বকে উত্তেজিত রেখেছে। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে 18 জুন 2026 স্বাক্ষরিত ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। শেহবাজ শরীফ বলেছেন, এই মধ্যস্থতা একটি নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ ছিল এবং তুরস্কের সমর্থন ও অন্যান্য বন্ধু দেশের সহায়তায় পাকিস্তান এই কাজ করতে পেরেছে। এরদোগান বলেছেন, ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে শান্তি এসেছে তার জন্য গোটা বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তিনি সরাসরি শেহবাজকে অভিনন্দন জানিয়ে বলেছেন, পাকিস্তান এই মধ্যস্থতায় বড় ভূমিকা পালন করেছে। এটা কতটা বড় কূটনৈতিক বিজয়। ইরান আমেরিকা যুদ্ধ, দুই পারমাণবিক শক্তির মুখোমুখি সংঘাত, মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা, পুরো বিশ্বের অর্থনীতি থমকে যাওয়ার ভয়। সেখানে পাকিস্তান মধ্যস্থতা করে শান্তি আনলো। 1 বছর আগেও যে পাকিস্তানের সাথে ভারত সংঘর্ষে জড়িয়েছিল, সেই পাকিস্তান আজ বিশ্বের শান্তির দূত। এটাই কিম জং উনের মতো অনিশ্চয়তার রাজনীতি নয়, এটা বাস্তব কূটনৈতিক শক্তির প্রদর্শন। এবার দেখা যাক বাহাদুদ্দিন প্রাসাদের বৈঠকে কি হলো। 4 জুলাই 2026 ইস্তানবুলের উস্কুদার জেলায় বাহাদুদ্দিন প্রাসাদে আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানের পর প্রায় 1 ঘন্টায় বন্ধ দরজার দ্বিপাক্ষিক বৈঠক হয়। বাণিজ্য সম্প্রসারণ, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো বিনিয়োগ এবং ডিজিটাল সংযোগ আলোচনায় ছিল। দুই নেতা বাণিজ্যর লক্ষ্যমাত্রা $5 বিলিয়ন উন্নীত করার প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছেন। করাচিতে তুর্কি ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার জন্য চলছে পুরোদমে কাজ এবং উভয় পক্ষের বাণিজ্য মন্ত্রণালয় আর্থিক বাণিজ্য চুক্তির সম্প্রসারণে আলাদা আলোচনা করছে। এরদোগান প্রতিরক্ষা সহযোগিতাকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ভিত্তির প্রস্তর হিসেবে চিহ্নিত করছে। বলছেন, নতুন প্রকল্পের মাধ্যমে এটা ক্রমাগত শক্তিশালী হবে। পাকিস্তান ও তুরস্ক উভয়ই R4 কূটনীতিক কাঠামোর সদস্য। মিশর, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে মার্চ 2026 চালু হওয়া এই জোট আঞ্চলিক সংকটে একসাথে অবস্থান নির্ধারণ করে। অর্থাৎ শুধু বাণিজ্য নয়, প্রতিরক্ষা নয়, দুটো দেশ মিলে একটা আঞ্চলিক কূটনৈতিক কাঠামো তৈরি করছে। এবার সামরিক সহযোগিতার বিস্তারে আসি। তুরস্ক পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে গভীর দ্বিপাক্ষিক
সামরিক সম্পর্কগুলোর একটি। তুরস্কের বায়াক্তার টিবিটি ড্রোন পাকিস্তান ব্যবহার করছে। মিলগেম ক্লাস পর্বে পাকিস্তান 4টি কিনছে, 2টো তুরস্কে তৈরি করছে, 2টো পাকিস্তানে তুর্কি প্রযুক্তিতে। T-129 অ্যাটাক হেলিকপ্টার পাকিস্তান অর্ডার করেছে। কান যুদ্ধবিমান পাকিস্তান সম্ভাব্য ক্রেতার তালিকায় আছে। এরদোগান নিজেই বলেছেন প্রতিরক্ষা সহযোগিতা নতুন প্রকল্পের মাধ্যমে ক্রমাগত শক্তিশালী হচ্ছে, কিন্তু এই সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তির হস্তান্তর। তুরস্ক পাকিস্তানকে শুধু অস্ত্র বিক্রি করছে না, প্রযুক্তি দিচ্ছে, যৌথ উৎপাদন করছে। এটাই ভবিষ্যতের মডেল। আর এই সম্পর্কের আর একটা মাত্রা আছে, পারমাণবিক জ্ঞান। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তুরস্কের নেই, কিন্তু দুটো দেশই এমন একটা মুসলিম বিশ্বের স্বপ্ন দেখে যেখানে পশ্চিমের ছত্রছায়া ছাড়া স্বাধীন প্রতিরক্ষা সক্ষমতা থাকবে। এবার আসি R4 জোটের কথায়, যা হয়তো এখন বেশি আলোচিত নয়, কিন্তু ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মিশর, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে মার্চ 2026-এ R4 কূটনৈতিক কাঠামো চালু করেছে, যার উদ্দেশ্য আঞ্চলিক সংকটে একসাথে অবস্থান নির্ধারণ করা। এই 4টা দেশকে সৌদি আরব মুসলিম বিশ্বের সবচেয়ে ধনী দেশ, তেলের নিয়ন্ত্রণকারী। মিশর আরব বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশ, সুয়েজ খালের নিয়ন্ত্রণকারী। তুরস্ক ন্যাটো সদস্য, ড্রোন ও প্রতিরক্ষা রপ্তানিতে উদীয়মান শক্তি। পাকিস্তান একমাত্র মুসলিম পারমাণবিক শক্তি। 4টে দেশ মিলে পৃথিবীর মোট মুসলিম জনসংখ্যার প্রায় 1/3 প্রতিনিধিত্ব করে এই 4টি দেশ। এই জোট কি ওআইসির মতো আরেকটা অকার্যকর প্রতিষ্ঠান, নাকি সত্যিকারের শক্তি? পার্থক্যটা হলো এই 4টা দেশ বাস্তব ক্ষমতায় প্রতিনিধিত্ব করে। তেল, সুয়েজ খাল, পারমাণবিক অস্ত্র, ড্রোন প্রযুক্তি, এগুলো শুধু কথার শক্তি নয়, বাস্তব ভূ রাজনৈতিক সম্পদ। এখন প্রশ্ন আসে বাংলাদেশের প্রাসঙ্গিকতা। এই পাকিস্তান তুরস্ক জোটের গল্প বাংলাদেশের জন্য কেন প্রাসঙ্গিক? কারণ বাংলাদেশ ইতিমধ্যে এই জোটের 2টো সদস্যের সাথে সম্পর্ক গভীর করেছে। তুরস্কের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে, পাকিস্তানের সাথে F-17 আলোচনা চলছে। পাকিস্তান নৌপ্রধান সম্প্রতি ঢাকা সফর করেছেন। যদি বাংলাদেশ R4 জোটের সদস্যদের সাথে সম্পর্ক গভীর করে, তাহলে তুরস্কের ড্রোন প্রযুক্তি, পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা, সৌদি আরবের অর্থনৈতিক সহায়তা সব একসাথে পাওয়ার সুযোগ তৈরি হবে। আর ভারতের চাপ মোকাবেলায় মুসলিম বিশ্বের এই নতুন শক্তি কেন্দ্রের সাথে কৌশলগত সংযোগ বাংলাদেশকে এক নতুন ভারসাম্য দিতে পারে। তাহলে পাকিস্তান তুরস্ক জোট কি সত্যি আগামী বিশ্ব বদলে দিতে পারবে? শেহবাজ শরীফ বলেছেন, ইস্তানবুল এশিয়া ও ইউরোপের সংযোগস্থলের প্রতীক, আর তুরস্ক পাকিস্তানের অন্যতম শক্তিশালী ও আন্তরিক মিত্র। তিনি বলেছেন, প্রতিটি কঠিন সময়ে যুদ্ধ, ভূমিকম্প, বন্যা তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এই সম্পর্কের গভীরতা বোঝা যায় একটি সংখ্যায়। তুরস্ক ও পাকিস্তান ইতিমধ্যে হাই লেভেল স্ট্র্যাটেজিক কোঅপারেশন কাউন্সিলের মাধ্যমে প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য বিস্তৃত করে একাধিক চুক্তি গ্রহণ করেছে। কিন্তু সীমাবদ্ধতাও আছে। পাকিস্তানের অর্থনীতি এখনও IMF নির্ভর। তুরস্কের মুদ্রাস্ফীতির সমস্যা আছে। R4 জোট এখনও প্রাথমিক পর্যায়ে। ওআইসির মতো এটাও শুধু বৈঠক ও ঘোষণায় আটকে যাবে কিনা, সেটা এখনও দেখার বিষয়। তবে একটি জিনিস নিশ্চিত, ইরান আমেরিকা যুদ্ধবিরতিতে পাকিস্তানের ভূমিকা প্রমাণ করেছে মুসলিম বিশ্ব রাজনীতিতে কেন্দ্রে আসতে পারে। অটোমান তুর্কি ভাষায় একটা কথা আছে, আমরা সবাই একসাথে শক্তিশালী। এই দর্শন নিয়েই বাদের 3 প্রাসাদে বলেছিলেন এরদোয়ান ও শেহবাজ। প্রশ্ন হলো, এই ঐক্য কি শুধু কথার, নাকি বাস্তব শক্তিতে পরিণত হবে? আগামী বছরগুলো সেই উত্তর দিবে। আমরা সেই উত্তরের অপেক্ষায়।